4 মাসেও সমাধান হয়নি পদ্মা সেতু রেল সংযোগ নকশা জটিলতার, পিলার ভাঙা সহ নতুন নকশা দেবে রেল মন্ত্রণালয়। বছরে একাধিকবার বিদ্যুৎ জ্বালানির দাম বাড়ানোর সুযোগ রেখে বিল পাশে অসন্তোষ, সিদ্ধান্ত একপেশে বলছেন বিশেষজ্ঞরা। 14 দলীয় জোটে ভাঙনের সম্ভাবনা নাকচ করে দিলেন নেতারা। জোটের নিষ্ক্রিয়তা নিয়ে অনেকের অসন্তোষ। বাজারে ভ্যাকসিন আসা মাত্রই দেশে আনা হবে, সংসদে জানালেন প্রধানমন্ত্রী। স্কুল খুলে ঝুঁকিতে ফেলা যাবে না শিশুদের। এবং বিশ্বে করোনায় একদিনে 10,500-এর বেশি মানুষের প্রাণহানি, শুধু যুক্তরাষ্ট্রে মৃত্যু 2,000-এর বেশি। স্বাগত সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সাথে আছি শাফাত বিন ফরিদ। আমি আছি আতিফা আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, চলে যাচ্ছি পুরো খবরে। 4 মাসেও সমাধান হয়নি পদ্মা রেল সংযোগ প্রকল্পের নকশা জটিলতার। 4টি পিলারের প্রয়োজনীয় উচ্চতা থাকলেও প্রশস্ততা না থাকায় সবশেষ ডিজাইনও ফিরিয়ে দিয়েছে পদ্মা সেতু কর্তৃপক্ষ। এখন পিলার ভেঙে নতুন নকশা করছে রেল মন্ত্রণালয়। এই অবস্থায় মাওয়া ও জাজিরা প্রান্তে চিহ্নিত স্থানে কাজ বন্ধ রয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এতে বেড়ে যাবে রেল সংযোগ প্রকল্পের সময় ও খরচ। আগস্টে রেল সংযোগ প্রকল্পের 4টি পিলার নিয়ে আপত্তি জানায় পদ্মা সেতু কর্তৃপক্ষ। প্রয়োজনীয় 5.7 মিটার উচ্চতা ও রাস্তার প্রশস্ততা 15.5 মিটার না থাকায় এ আপত্তি। সেতু কর্তৃপক্ষের বিশেষজ্ঞরা সম্ভাব্য 3টি সমাধান দেন। সেটি পর্যালোচনা করে রেল কর্তৃপক্ষ উচ্চতা ঠিক রেখে রাস্তার প্রশস্ততা 2 মিটার কমিয়ে আরেকটি নকশা দেন, কিন্তু সেটিও ফিরিয়ে দিয়েছে সেতু বিভাগ। আমাদের যেটা রিকোয়ারমেন্ট ছিল ফুলফিল হয় না, ফুলফিল না হলে অ্যাকসেপ্টেড হবে কি? এটা ওনাদেরকে সেই পরামর্শও দেওয়া হয়েছে। এরপর রেল কর্তৃপক্ষ বুয়েটের সহযোগিতায় বিশেষ নকশাও করে, কিন্তু তাতেও আন্তর্জাতিক মান অনুযায়ী উচ্চতা ও প্রশস্ততা নিশ্চিত হয়নি। এখন পদ্মা সেতুর বিশেষজ্ঞরা বলছেন, তাদের দেওয়া পরামর্শগুলো মানলে উচ্চতা প্রশস্ততা সবকিছুই নিশ্চিত হতো। ওরা রেলওয়েটা করেছে এই যে স্প্রেডটা 38 মিটার করে করে আসছে। আমি বললাম যে এখানকার এই 338 114 মিটার, এটাকে 3টা না করে 4 ভাগ করো। 4 ভাগ করে 28.5 মিটার হবে। 4 ভাগ করলে রাস্তাটা মাঝখানে চলে আসে। অথবা যদি এটা অ্যাভয়েড করতে চাও তাহলে 38 মিটার ওই 4টাই আইসা এই মাঝখানেরটা 55 মিটার বাড়াও, গার্ডারটা একটু মোটা হবে, পার হয়ে যাবে। এ অবস্থায় রেল সংযোগ প্রকল্প সংশ্লিষ্টরা আলোচিত 4টি পিলার সরিয়ে ফেলার চিন্তা করছে। তবে এতে একমত হতে হবে সেতু বিভাগ ও রেলের বিশেষজ্ঞদের। ওই স্পেসটা আমাদের করে দিতে হয় 15.5। এটা যদি বিআরের যদি এই ডিমান্ডটা আপনার যাচাই বাছাই করে যদি এটা তাদের প্রয়োজন হিসাবে যদি দেখা যায় যে না এটা প্রয়োজন, তাহলে আমাদের দুটো অ্যাডজাস্ট করতে হবে। সরকারের ফাস্ট ট্র্যাকে প্রকল্পের জটিলতা 4 মাসেও সমাধান না হওয়ায় উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। তাদের মতে, নকশার জটিলতায় সময় বাড়লে পদ্মা রেল সংযোগ প্রকল্পের খরচ বেড়ে যাবে। এই হোঁচটের ফলে আমাদের অবকাঠামো উন্নয়নের যখনই দীর্ঘায়িত হয়ে যায় তখন কিন্তু কস্ট বেড়ে যায়, সমন্বয়হীনতার একটা বহিঃপ্রকাশ। এটা জাতি কিন্তু সাফার করে। বিজ্ঞান এমন একটা জিনিস, কোথাও চ্যালেঞ্জ থাকলে মোকাবেলা করা কোনো ব্যাপারই না, কিন্তু এটা যদি রেষারেষির পর্যায়ে চলে যায়, এটা জানি না, মানে আমার কাছে মাঝে মাঝে মনে হয় এটা হওয়া উচিত না। 39,246 কোটি 80 লাখ টাকার প্রকল্পটি বাস্তবায়ন করছে চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড। নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে 2024 সালের জুনে। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অর্থবছরে একাধিকবার বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানোর সুযোগ রেখে আইন পাশ হওয়ায় ক্ষুব্ধ গ্রাহকেরা। তারা বলছেন, এই আইন কার্যকর হলে জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে। আর ব্যবসায়ীরা বলছেন, বছরে বারবার বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়লে লোকসান পড়ে বন্ধ হয়ে যেতে পারে অনেক কলকারখানা। আইনটিকে একপেশে অভিহিত করে বিশেষজ্ঞরা বলছেন, জনমত যাচাই এবং গ্রাহকদের স্বার্থ বিবেচনা করে আইনটি করা প্রয়োজন ছিল।
2003 সালে বিদ্যুৎ ও জ্বালানি আইনে কোনো অর্থ বছরে একবারের বেশি দাম পরিবর্তনের সুযোগ নেই। তবে আইনে বিশেষ বিবেচনায় দাম বাড়ানোর সুযোগ ছিল। তাই এ আইন সংশোধনের উদ্যোগ নেয় সরকার। অর্থ বছরে একাধিকবার দাম পরিবর্তনের সুযোগ রেখে সংশোধিত আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয় গত ডিসেম্বরে। পরে বিল আকারে তা পেশ করা হয় জাতীয় সংসদে। বুধবার পাশ হয়েছে এই বিল। বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেছেন, সম্প্রতি জ্বালানি সরবরাহ কাঠামোতে দ্রুত পরিবর্তন ঘটায় এই আইনটি সংশোধনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। গ্রাহকরা বলছেন, এ আইনের মাধ্যমে যদি সমন্বয়ের অজুহাতে বছরে একাধিকবার বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো হয়, তাহলে তাদের উপর আর্থিক চাপ তৈরি হবে এবং উৎপাদিত পণ্যের মূল্যও বেড়ে যাবে, যা সামগ্রিক অর্থনীতিতে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে জনজীবনে সংকট বাড়াবে। সরকার তেলের দাম না বাড়ায়, আমরা আগে যে দাম ছিল এই দামই যাতে থাকে, আমরা এটাই সরকারের কাছে আশা প্রার্থনা করি। বৃদ্ধির সাথে সাথে জনগণের তো বেতন বৃদ্ধি পাচ্ছে না, তো আলটিমেটলি লুজার হচ্ছে কি জনগণই। ব্যবহারের উপরেই আপনার উৎপাদন হবে, এক জায়গায় ঘর গৃহস্থালিতে ব্যবহার করা হবে। এখন আমার ব্যয় ঠিকই বাড়তেছে, যখন তখন ব্যয় বাড়তেছে, কিন্তু আমার ইনকাম তো ওইভাবে যখন তখন বাড়তেছে না। যদি জ্বালানি এবং বিদ্যুতের দাম বাড়ানো হয়, তাহলে জ্বালানি এবং বিদ্যুতের দাম কমানোরও একটা হিয়ারিংস থাকতে হবে, যেটা বাড়কে হতে পারে বছরে একাধিকবার, কোনো অসুবিধা নেই, কারণ আন্তর্জাতিক বাজারে দাম ওঠানামা করে। এ ব্যাপারে আমরা সরকারের সাথে একাত্মতা পোষণ করি। এ আইন জনগণের অধিকারের পরিপন্থী বলছেন বিশ্লেষকরা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন গ্রাহকদের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে। বাস্তবতা বুঝে আইন সংশোধন করা প্রয়োজন ছিল। ডিআরসি ভোক্তা অভিযোগ নিষ্পত্তিতে এগিয়ে আসছে না, তারা নিষ্ক্রিয়তা পালন করছে, তাদের মধ্যে ভয়াবহ রকমের নিষ্ক্রিয়তা কাজ করছে। হাইকোর্ট অলরেডি ডাইরেকশন দিয়েছে বা ডিক্লারেশন দিয়েছে তাদের এই নিষ্ক্রিয়তা অবৈধ এবং বেআইনি। এই আইন রাষ্ট্রপতির সম্মতির পর তা গেজেট আকারে প্রকাশ পাবে এবং আইনটি কার্যকর করতে পারবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সময়মতো বুনিয়াদী প্রশিক্ষণের সুযোগ না পাওয়ায় চাকরি স্থায়ী হতে শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের লাগছে 3 থেকে 5 বছর। আর এই অবস্থা সৃষ্টি হয়েছে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির সক্ষমতার অভাবে। এই নিয়ে দেখা দিয়েছে অসন্তোষ, সংকট দ্রুত সমাধানের দাবি তাদের। 35তম বিসিএস এর শিক্ষা ক্যাডারের কর্মকর্তা সেলিম রেজা 2017 সালের মে মাসে চাকরিতে যোগ দিলেও তা স্থায়ী হয়নি এখনো। বুনিয়াদী প্রশিক্ষণের সুযোগ না পাওয়ায় এ ভোগান্তি। নিয়ম অনুযায়ী এই প্রশিক্ষণে অংশ নেয়ার কথা 6 মাসের মধ্যে। তবে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি নায়েমের সক্ষমতার অভাবে এই অবস্থা। আমাদের যে আরও সহকর্মী রয়েছে আমার ব্যাজের 35 ব্যাজের, তারা কিন্তু অধিকাংশই এখনও ট্রেনিংয়ে ডাক পায়নি বা সুযোগ পায়নি। তারা হয়তো কবে পাবে সেটাও অনিশ্চিত। শিক্ষা ক্যাডার সংগঠন বলছে এই অবস্থা চলছে বছরের পর বছর। প্রশিক্ষণে দেরি হওয়ায় কর্মকর্তারা অন্যান্য ক্যাডারের থেকে পদোন্নতি, বেতন সহ সুযোগ সুবিধার দিক দিয়ে 5 বছর পিছিয়ে আছে। সেই সঙ্গে প্রশিক্ষণ ছাড়াই লম্বা সময় ক্লাস নিচ্ছেন তারা। বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। যোগদানের 15 দিনের মধ্যে বুনিয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। তো একজন সদ্য যোগদান করা কর্মকর্তা কিংবা প্রভাষক তিনি কিভাবে পাঠদান করবেন, কি করলে মানসম্মত শিক্ষা নিশ্চিত হবে, এই বিষয়গুলো যদি তিনি ভালোভাবে না জানেন তাহলে তিনি মানসম্মত শিক্ষা কিভাবে দেবেন? এই অবস্থা কাটিয়ে উঠতে সক্ষমতা বাড়ানোর কথা বলছে নায়েম। ঢাকার বাইরে অন্য সংস্থাগুলোর ইনস্টিটিউটে নেওয়া হচ্ছে প্রশিক্ষণের ব্যবস্থা। নায়েমের যে প্রশিক্ষণ চলমান আছে তার বাইরেও আমরা তাদেরকে প্রশিক্ষণ দিতে পারবো, এবং আমরা যদি পর্যাপ্ত অর্থ পাই আগামী অর্থ বছরে অর্থাৎ 2021 সালের মধ্যে আমরা আশা করি যে বুনিয়াদী প্রশিক্ষণের যে ব্যাকলগ, সেই ব্যাকলগটা আমরা দূর করতে পারবো। শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা মূলত সরকারি কলেজে শিক্ষকতা করেন, সেই সঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, শিক্ষা বোর্ড সহ কাজ করেন শিক্ষা প্রশাসনে। পেশাগত নানা বৈষম্যে হতাশ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। এটিকে শিক্ষার কাঙ্ক্ষিত মানে পৌঁছার অন্যতম বড় বাধা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাই এ সমস্যার দ্রুত সমাধানের আহ্বান তাদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্ববাজারে করোনা ভ্যাকসিন আসা মাত্রই তা বাংলাদেশে আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একাদশ জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে সমাপনী ভাষণে একথা জানান তিনি। এছাড়া করোনার দ্বিতীয় ধাক্কার আশঙ্কার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে শিশুদের ঝুঁকিতে ফেলা যাবে না বলেও জানান প্রধানমন্ত্রী। সমাপনী বক্তব্য উপস্থাপনের আহ্বান জানাচ্ছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বসা সংসদের বিশেষ অধিবেশনের সমাপনী দিন। এদিন সংসদে পাশ হয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন ও মাদ্রাসা শিক্ষা বোর্ড বিল। পরে সমাপনী বক্তব্যে করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, এই ভাইরাস মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। হয়তো গতবার হঠাৎ করে আসা যাতে অনেক কাজ আমরা করতে পারিনি, কিন্তু এবার আমরা আরো বেশি প্রস্তুতি নিয়েছি এবং যে ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে বা যেটা এখনো রিসার্চ চলছে, আমরা আগাম বুকিং দিয়েছি যাতে সেটা চালু হওয়ার সাথে সাথে বাংলাদেশের মানুষদের আমরা আনতে পারি, সে ব্যাপারে আমরা ব্যবস্থা নিচ্ছি। কারণ সেই দিক থেকে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। বর্তমান পরিস্থিতিতে স্কুল না খোলার সিদ্ধান্তের কথা জানিয়ে সরকার প্রধান বলেন, পশ্চিমের দেশগুলোতে স্কুল খুলে সংক্রমণের কারণে আবারও তা বন্ধ করে দেওয়া হয়েছে। এই যে ছেলেপেলেগুলো স্কুলে যাবে, বাচ্চারা, শিক্ষকরা বা তাদের গার্জিয়ান সবাই যে তাদের যেতে হবে, এটা একটা সংক্রামক ব্যাধি, এখনো এটা চিকিৎসাই বের হয়নি। তারপর আমরা চিকিৎসা দিচ্ছি, মানুষ ভালো হচ্ছে, তো সেখানে এই ঝুঁকিটা আমরা ছেলে মেয়েদের জন্য কেন নেব? অধিবেশন শেষে প্রধানমন্ত্রীর পরামর্শেই শোনানো হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ। এই দেশে মানুষ দুঃখী, না খেয়ে কষ্ট পায়, গায়ে কাপড় নাই, শিক্ষা আলো তো আর পায় না, রাত্রে একটু হারিকেন রাতে পায় না, নানা অসুবিধার মধ্যে চলছে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জীবন ও সম্পদের সুরক্ষা নিশ্চিতে বিশ্ব নেতৃত্বকে কার্বন নিঃসরণ কমাতে সাহসী ভূমিকা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার রাতে হাই লেভেল প্যানেল ক্লোজিং সেশন অব দি UNFCCC রেস টু জিরো ডায়ালগ শীর্ষক অনুষ্ঠানে ভিডিও বার্তায় দেয়া এক বক্তব্যে এই আহ্বান জানান তিনি। এবছর কোভিড মহামারীর মধ্যে বাংলাদেশ দুটি ঘূর্ণিঝড়ের পাশাপাশি দীর্ঘমেয়াদী বন্যার মুখোমুখি হয়েছে, যাতে ফসল ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ প্রসঙ্গ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বৈশ্বিক উষ্ণায়নের কারণে প্রকৃতিতে যে পরিবর্তন ঘটেছে তার কারণেই এগুলো হয়েছে। তিনি বলেন, বৈশ্বিক তাপমাত্রা ইতিমধ্যে প্রাক শিল্প যুগ থেকে প্রায় 1 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়েছে। প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী বৈশ্বিক তাপমাত্রা 1.5 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে উঠতে দেওয়া যাবে না। এদিকে বর্তমান পূর্বাভাস অনুযায়ী এই শতকের শেষ দিকে তাপমাত্রা বৃদ্ধি 4.5 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হতে পারে। তাই এখনই পদক্ষেপ না নিলে পৃথিবী পুরোপুরি বসবাসের উপযোগী থাকবে না বলে আশঙ্কা জানান তিনি। All the governments largely need to increase their ambitions to the best of their capacity. পৃথিবী রক্ষায় সব দেশের সরকারকেই সর্বোচ্চ সক্ষমতা ব্যবহার করতে হবে। প্রাণ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় কার্বন নিঃসরণ কমাতে হবে, আর এজন্য বিশ্ব নেতাদের নিতে হবে কার্যকর পদক্ষেপ। আর এ লক্ষ্যে চলতি বছরেই আমরা গুরুত্বপূর্ণ জাতীয় পরিকল্পনা নিয়েছি। বিশ্বকে বাঁচাতে কাল নয়, পদক্ষেপ নিতে হবে আজ থেকেই। The time to take action to save the planet is not tomorrow, it is today. ফেসবুকে ফলোয়ার 1,20,000, ওই অ্যাকাউন্ট থেকেই সুন্দরী তরুণীদের মন জয়। ফেক অ্যাকাউন্ট বিশেষ অ্যাপে নারী কণ্ঠ নকল করে কথা বলে মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠা, তারপর তরুণীর ফোনেই শারীরিক সম্পর্কের দৃশ্য ধারণ, সে ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়। আর এই অপকর্মের কারিগর ইয়াসিন রাতুল। এ কৌশলে গত 1 বছরে অর্ধশতাধিক নারীর কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছে এই তরুণ। হ্যালো, কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। তুমি ভালো আছো? কথা বলছেন রাতুল, তবে অন্য প্রান্তে শোনা যাচ্ছে তরুণীর কণ্ঠ। এভাবে জাল ছড়িয়ে দিত এই তরুণ। এতে আটকে প্রতারিত হয়েছেন একাধিক তরুণী। তেমনি একজন জানালেন রাতুলের অভিনব সব কৌশলের কথা। এক বান্ধবীর মেসেঞ্জার থেকে আসে মিডিয়ায় কাজের অফার, পরিচয় করিয়ে দেন রাতুলের সঙ্গে। আরও কয়েকজন তার সম্পর্কে ফেসবুকে জানালে তৈরি হয় বিশ্বাস। পরিচয়ের পর সম্পর্ক গড়ে তুলে রাতুল আপত্তিকর ভিডিও ধারণ করে, তারপর ফোন চুরি করে দাবি করে টাকা। এটা টোটালি আমার প্ল্যান ছিল। আমার কাজই হচ্ছে এরকম একটা মেয়েকে টোপ দিয়ে তার জিনিসপত্র নিয়ে তাদের সাথে এরকম খেলা আমার কাজই হচ্ছে এটা।
রাতুলের বিরুদ্ধে এমন অভিযোগ আসতে থাকায় তাকে গ্রেপ্তার করে সিআইডি সাইবার পুলিশ সেন্টার। জানা যায় তার অভিনব সব কৌশল সম্পর্কে। সিআইডি বলছে প্রথমে ওই তরুণীর বান্ধবীর ফোন হাতিয়ে নেয় রাতুল। সেই ফোনে থাকা ফেসবুক আইডি থেকে নিজেই বান্ধবী সেজে ফেলে প্রতারণার জাল। এরপর আরও 2 তরুণীর নামে ফেক আইডি খুলে নিজেই নিজেকে মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে পরিচয় করায়। পাশাপাশি বিশেষ ধরনের ফোনে থাকা অ্যাপের মাধ্যমে নারী কণ্ঠে কথাও বলে রাতুল। ওর কাছে এমন কিছু ধরনের টেকনোলজি আছে এবং এই লাইনে সে যে এক্সপার্ট, সেটা হলো তার কিছু মানে অ্যাপস আছে যে আপনার ফেক কল করার, বিভিন্ন বয়সে নারীদের কল করার জন্য তার এরকম কিছু অ্যাপস আছে। ফোনে সম্পর্ক তৈরির পর দেখা করে দেয় নাটক ও ইউটিউবে কন্টেন্ট বানানোর প্রস্তাব। ঢাকার বাইরে নিয়ে শারীরিক সম্পর্ক গড়ে ভিডিও ধারণ করত তরুণীর ফোনেই। পরে সে ফোন চুরি করে ভিডিও ইউটিউবে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে 1 বছরে 50-এরও বেশি নারীর সঙ্গে প্রতারণা করেছে রাতুল। মেয়ের মোবাইলটা নেওয়ার সুবিধা হলো কি, যে ওই মেয়ের সাথে যে ফেসবুক আইডি থাকে, তারপরে জিমেল অ্যাকাউন্ট থাকে, এমন কিছু তথ্য থাকে, এগুলো সব তার মানে হেফাজতে নিয়ে নেয়। এরপরে এই যে হ্যাককৃত ফেসবুক আইডি থেকে তার যে ফ্রেন্ড লিস্টে যে নামগুলো আছে, ওখানে এরকম 4-5 জন মেয়েকে আবার টার্গেট করে, যে সমস্ত মেয়েরা আপনার এই মিডিয়া লাইনে এইসব কাজ করতে আগ্রহী। এমন ঘটনা থেকে বাঁচতে অপরিচিত কারো সঙ্গে সম্পর্ক তৈরির আগে আরও সতর্ক হওয়ার পরামর্শ সিআইডির। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 14 দলীয় জোটে ভাঙন ধরেছে, এটি শুধুই গুঞ্জন বলছে নেতারা। তবে জোটের কার্যক্রম নিয়ে অসন্তোষ রয়েছে অনেকের। তারা বলছেন এ জোট এখন অনেকটাই নিষ্ক্রিয়। এ নিয়ে নতুন করে ভাবা উচিত বলে মনে করে শরিক দলগুলো। 2005 সালে আওয়ামী লীগ 11 দল, জাসদ ও ন্যাপকে নিয়ে 14 দলীয় জোটের জন্ম। 2008, 2014 ও 2019 সালের জাতীয় সংসদ নির্বাচনে একসাথে জয় পায় এই জোট। 2 বার মন্ত্রিসভাতেও জায়গা পেয়েছিল আওয়ামী লীগের শরিক সদস্যরা। আমি শেখ হাসিনা শেষবার মন্ত্রিত্ব না পাওয়ার পর থেকেই শরিক দলগুলোর সাথে আওয়ামী লীগের দূরত্ব বাড়তে থাকে। এখন একসাথে রাজনৈতিক কার্যক্রম নেই বললেই চলে। সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করার অধিকার আমাদের রয়েছে। দলকে কার্যকর করার ব্যাপারে বিভিন্ন দলের বক্তব্য রয়েছে, সরকারের বিভিন্ন কাজের সমালোচনা রয়েছে। এখন সেই কাজ থেকে যদি কেউ অপরাধ বলে গণ্য করে, সেটা ভিন্ন কথা। গুঞ্জন উঠেছে কোন কোন শরিক দলের জোট ছাড়ার, কিন্তু এ নিয়ে নেতারা বলছেন ভিন্ন কথা। 14 দলীয় জোটও ঐক্যের ভিতরে আছে, প্রতিযোগিতায় আছে। এখন আর কার্যকরী নাই। এখন নতুনভাবে পর্যালোচনা করে, নতুনভাবে চিন্তা ভাবনা করে এটা করতে হবে। এবং এখানে প্রধানত প্রত্যেক দলেরই নিজস্ব এই পরিস্থিতিকে অ্যাসেসমেন্ট করার বিষয় আছে। আমার দলও সেটা করবে। জোটের প্রধান শরিক আওয়ামী লীগও শরিক দলের জোট ছাড়ার গুঞ্জনকে উড়িয়ে দিচ্ছে। না, আমি মনে করি না যে 14 দলের সাথে আমাদের ওরকম কোনো বড় এই মুহূর্তে তাদের সাথে আমাদের পার্থক্য রয়েছে। ছোটোখাটো থাকলেও সেটা আমরা আশা করি যে গোছাতে পারবো। 14 দলের কোনো দলই 14 দলীয় ঐক্য জোট থেকে ছুটে যাবে, এটা আমি কিছুতেই মনে করি না। এই নেতা বলছেন মুক্তিযুদ্ধের আদর্শ, সাম্প্রদায়িকতা বিরোধী রাজনীতির স্বার্থেই 14 দলীয় জোটকে টিকিয়ে রাখা হবে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ধর্ষণ মামলার একমাত্র আসামি মজনুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। বেলা 3টার দিকে এই রায় ঘোষণা করেন মোসাম্মদ কামরুন নাহার। এতে সন্তুষ্ট রাষ্ট্রপক্ষের আইনজীবী, তবে আপিলের সিদ্ধান্ত জানিয়েছে আসামিপক্ষ। আলোচিত এই ধর্ষণ মামলার একমাত্র আসামি মজনুকে আদালতে আনা হয় বৃহস্পতিবার সকালে। পরে সাংবাদিকদের দেখে নিজেকে নির্দোষ দাবি করতে থাকেন তিনি। পরে তাকে আদালতে তোলা হয় দুপুর 2:30টায়। মজনুকে সামাল দিতে না পেরে এক পর্যায়ে আইনজীবী ছাড়া অন্যদের বের করে দিতে হয় এজলাসের বাইরে। দেশে করোনায় আরও 30 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 25 এবং নারী 5 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 6,305 জনের। 117টি ল্যাবে 24 ঘন্টায় 17,531 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 2,364 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 13.48%। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 4,41,159 জনে। সুস্থ হয়েছেন আরও 1,934 জন। এ নিয়ে মোট সুস্থ 3,56,722 জন।
কিশোরগঞ্জে করিমগঞ্জে নরসুন্দা নদীর একাংশ দখল করে পুকুর এবং খাল দখল করে বাড়ি নির্মাণ করেছেন এক প্রভাবশালী ব্যবসায়ী। এতে করে নদী খালের গতিপথ বন্ধ হয়ে তলিয়ে যাচ্ছে ফসলি জমি। স্থানীয়দের দাবি, ভূমি অফিসের অসাধু কর্মকর্তার সঙ্গে যোগসাজশে এসব অবৈধ দখল চালিয়ে যাচ্ছেন মজনু মিয়া। ইউনিয়ন ভূমি কর্মকর্তা অভিযোগ অস্বীকার করলেও নদী খাল দখলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। কিশোরগঞ্জের জাফরাবাদ ইউনিয়নের কাইকুরদিয়া গ্রামে নরসুন্দা নদীর গতিপথ প্রায় ৮০% বন্ধ করে নির্মাণ হয়েছে বিশাল পুকুর। নদীর জমি দখল করে কয়েক একরের এ পুকুর তৈরি করেছেন স্থানীয় ইজমা শুভা জর্দা কোম্পানির মালিক মঞ্জু মিয়া। শুধু নদী দখল করেই ক্ষান্ত হননি তিনি, তার বাড়ির পাশের খালের একাংশ দখল করে নির্মাণ করেছেন সীমানা প্রাচীর। খালের জমিতেই তৈরি হচ্ছে তার বাড়ির আঙিনা। স্থানীয়দের অভিযোগ, এসব ঘটনা দেখেও না দেখার ভান করছে স্থানীয় প্রশাসন। কৃষিকে যখন ডুবাইছে ওনার কাছে গেছি, উনি আরো আমাদের সাথে হ্যান তেন নানানটা গালাগালি অনেক কিছু হয়েছে। কিছুদিন হয়েছে কোম্পানি সুভাষ মালিক উনি এনে বিল্ডিং করতেছে, বিল্ডিং করতে যায় কালটা দখল করে নিচ্ছে। এসব ঘটনায় যোগ সাজশের অভিযোগ উঠলেও কোনো সদুত্তর দিতে পারেননি স্থানীয় ভূমি কর্মকর্তা। প্রশাসন দেখতেছে বিষয়গুলা, অথচ প্রশাসনের সামনে কিভাবে এমন কার্যকলাপ হইতেছে আমরা বুঝতে পারছি না। মুঠোফোনে নদী ও খাল দখলের বিষয়ে জানতে চাইলে দায়সারা বক্তব্য দিলেন অভিযুক্ত মঞ্জু মিয়া। বাউন্ডারির ভিতরে পড়লে এখন আমার করার কি আছে? এই দিক দিয়ে একটা পিলার, এই দিক দিয়ে একটা পিলার, বাউন্ডারি। এই পারেও আমার জায়গায়, এই পারেও আমার জায়গা। আমি 20 ফুট ছাড়ছি, 14 ফিটের জায়গা সরকার আমার কাছে পায়। আমি তো 20 ফুট সাইডে কাজ করতেছি। পাশে নরসুন্দা নদীর একটা প্রবাহ আছে এবং সেই প্রবাহতে তিনি একটি বাঁধ সৃষ্টি করে একটি মাছ চাষ করার অভিপ্রায় বা কার্যক্রম চলমান রেখেছে। সেই জিনিসটি আমরা কঠোর হস্তে বন্ধ করব। নরসুন্দা নদী ও খাল দখলমুক্ত করে পানির অবাধ প্রবাহ নিশ্চিতে শুধু আশ্বাস নয়, প্রশাসনের কার্যকর পদক্ষেপ চান করিমগঞ্জবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সংবাদের এ পর্যায়ে জানাবো এ সপ্তাহের বাজার দর এবং বাজার দর জানাতে রাজধানীর কারওয়ান বাজারে রয়েছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, আমরা যেমনটি শুনতে পেরেছি যে শীতকালীন সবজির দাম কিছুটা কমেছে, কিন্তু চড়া দাম রয়েছে চাল এবং তেলের। তো বাজার পরিস্থিতি দেখে আপনার সার্বিক মূল্য পরিস্থিতি কেমন দেখছেন? দেখুন, বেশ কয়েক সপ্তাহ ধরে রাজধানী সহ সারা দেশের নিত্যপণ্যের বাজারে যে অস্থিরতা শুরু হয়েছে, এই সপ্তাহে এসে বলা যায় সেই অস্থিরতায় কিছুটা হলো ক্রেতাদের জন্য সুখবর নিয়ে এসেছে, অর্থাৎ স্বস্তি ফিরতে শুরু করেছে। ঠিক এই মুহূর্তে আমি আছি রাজধানী কারওয়ান বাজারে সবজির যে বাজারটা, অর্থাৎ শীতকালীন সব সবজির সমারোহটা অনেক ভালো। আমি যদি ঠিক এই মুহূর্তের চিত্র আপনাকে দেখাই, সেক্ষেত্রে আপনি দেখবেন যে পুরো বাজারে শীতকালীন নানা সবজির সমারোহ শোভা পাচ্ছে এবং প্রতিটি সবজি কিন্তু সরবরাহ ভালো, অর্থাৎ ক্রেতা কিন্তু তাদের নিজস্ব চাহিদা মাফিক কিনতে পারছে। আর স্বস্তির বিষয়টা যেটা আপনাকে বলেছিলাম সেটা কেমন, অর্থাৎ গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে যদি আমরা দামের ব্যবধানটা লক্ষ্য করি, তাহলে দেখা যাবে প্রতি কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত সবজির দামটা কমেছে। শিম শীতকালীন সবজি এটা এখন এই মুহূর্তে কারওয়ান বাজারে বিক্রি হচ্ছে আপনার 50 থেকে 60 টাকা কেজি দরে, যেটা গত সপ্তাহে দাম ছিল 80 টাকা কেজি দরে। আর ফুলকপি বাঁধাকপি প্রতিটি পিস বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা প্রতি পিস হিসেবে, যেটা গত সপ্তাহে 40 থেকে 45 টাকা বিক্রি হয়েছিল। বেগুন যেটা হচ্ছে লম্বা বেগুন বা গোল বেগুন, যেই বেগুনই আমরা দেখি না কেন, গত এই সপ্তাহে এখন বিক্রি হচ্ছে প্রতি কেজি 40 টাকা কেজি দরে, যেটা গত সপ্তাহে ছিল 70 থেকে 80 টাকা কেজি দরে। আর যদি টমেটোর বিষয়টা বলি, সেক্ষেত্রে টমেটো বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা কেজি দরে, যেটা গত সপ্তাহে প্রায় 80 থেকে 90 টাকা 100 টাকা বিক্রি হয়েছিল। আর কাঁচামরিচ যেটা গত সপ্তাহে 120-140 টাকা কেজি বিক্রি হয়েছিল, সেটা আজকে কিন্তু কিনতে পাওয়া যাচ্ছে 100 টাকা কেজি দরে। অর্থাৎ সবজির বাজারে ক্রেতাদের জন্য স্বস্তি ফিরছে, সুখবর তাদের জন্য। অর্থাৎ এখানে যারা বিক্রেতা তারা যেটা বলছে যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সবজির সমারোহটা বেশ ভালো, তারা আগের তুলনায় সবজির সমারোহ ভালো পাচ্ছে এবং এর দামটাও সেই জন্য কমছে এবং তারা আশা করছে যে আগামী সপ্তাহের মধ্যে আরও সরবরাহটা ভালো হবে, তখন দামটা আরও কমবে। একটু জানিয়ে রাখি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে প্রতি বছর দেশে সবজির চাহিদা 1,72,00,000
52 লাখ মেট্রিক টন। এর মধ্যে গত বছর উৎপাদনে ছিল 1,70,00,000 মেট্রিক টনের বেশি, অর্থাৎ উদ্বৃত্ত ছিল। সেটা সুফল কিন্তু এখন পাচ্ছে, যদিও প্রথম দিকে তারা পায় না। আর একটি বিষয়, চালের বিষয়টা যেটা আপনি বলেছিলেন, অর্থাৎ লাস্ট কয়েক সপ্তাহ ধরে চালের যেই বাজারটা সেটা কিন্তু স্থিতিশীল অবস্থায় রয়েছে, অর্থাৎ দাম বাড়েও না, নতুন করে কমেও নাই। আর আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, ক্রেতাদের জন্য আরেকটি সুখবর আছে, পেঁয়াজের বাজারে যদিও বেশি পরিমাণ আমদানির জন্য বিভিন্ন মোকামে খাতুনগঞ্জ এবং শ্যামবাজার পেঁয়াজের অতিরিক্ত চালানোর জন্য সেটা নষ্ট হচ্ছে, তবে ব্যবসায়ীরা অনেক বেশি এনেছিলেন। তারপরে আমদানি থেকে দেশি পেঁয়াজের চাহিদাটা ক্রেতাদের কাছে বেশি। এই মুহূর্তে পেঁয়াজের দামটা গত সপ্তাহের তুলনায় বলা যায় 5 থেকে 10 টাকা পর্যন্ত কেজিতে কমেছে ঠিক এই মুহূর্তে, কারণ বাজারে দেশি পেঁয়াজ প্রতি কেজি পাইকারিতে অর্থাৎ পাল্লা হিসেবে 5 কেজিতে এক পাল্লা সেটা বিক্রি হচ্ছে 64 থেকে 66 টাকা কেজি দরে, যেটা খুচরা বাজারে 80 থেকে 85 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যেটা গত সপ্তাহে ছিল প্রায় 90 টাকা। আরও একটু বিষয় জানিয়ে রেখে যে ডিমের বিষয়টা কিন্তু গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে ডিমের প্রতি ডজনে 5 টাকা কমেছে, অর্থাৎ গত সপ্তাহে 105 টাকা ডজনে বিক্রি হলো, এই সপ্তাহে সেটা বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে। কাল বাণিজ্য মন্ত্রী জনাব টিপু মুন্সির সাথে আমার কথা হয়েছিল নিত্য পণ্যের বাজার নিয়ে। তিনি যেটা বলেছিলেন যে একটু পরিতাপের বিষয়, যেহেতু কারণ আলুর দাম সরকার নির্ধারণ করে দেওয়ার 1 মাসের বেশি হওয়ার পার হলেও সেটা নির্দিষ্ট 35 টাকা কেজিতে পাওয়া যাচ্ছে না। বাণিজ্য মন্ত্রী বলেছেন এই বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তারা তদারকি বাড়ছে এবং তদারকির স্বার্থে তাদের জনবল সংখ্যাটা আরও বৃদ্ধির তাগিদ রয়েছে এবং সেই বিষয়ে তারা মন্ত্রণালয় আলোচনা করছে যাতে আরও বেশি সংখ্যক জনবল বৃদ্ধির মাধ্যমে তদারকি ঠিক মতো বাড়া যায়। আর তেলের বিষয় যেটা বলে, ভোজ্য তেলের দামটা কিন্তু আন্তর্জাতিক বাজারের অজুহাতে গত মাসে কিন্তু ব্যবসায়ীরা যারা পরিশোধনকারী কোম্পানি তারা কিন্তু বাড়িয়ে দিয়েছিল প্রতি লিটারে 5 থেকে 6 টাকা, যেটা কিন্তু নতুন করে না পারলেও সে 5 লিটার বা 2 লিটার বা 1 লিটার বোতলে প্রতি লিটার অর্থাৎ বোতল প্রতি বলা যায় 5 থেকে 6 টাকা বেড়েছে। মূলত এই ছিল রাজধানীর বাজার থেকে সর্বশেষ। চট্টগ্রামের শস্য ভাণ্ডার খ্যাত দেশের দ্বিতীয় বৃহত্তম বিল রাঙ্গুনিয়ার গুমাই বিলে চলছে আমন ধান কাটার উৎসব। অনুকূল আবহাওয়ার কারণে এবার প্রত্যাশার চেয়ে বেশি ফলনে হাসি ফুটেছে কৃষকের মুখে, আর লক্ষ্যমাত্রা ছাড়ানোর আশা কৃষি বিভাগের। হেমন্তের মিষ্টি রোদে বিস্তীর্ণ মাঠ জুড়ে কৃষকের ধান কাটার ব্যস্ততা। পাকা ধানের আঁটি কাঁধে নিয়ে ছুটছে মজুরের দল। রাঙ্গুনিয়ার গুমাই বিলে আমন ধান কাটার এই দৃশ্য এখন প্রতিদিনের। 6টি ইউনিয়ন জুড়ে গুমাই বিলের প্রায় 5000 হেক্টর জমিতে হয়েছে আমনের চাষ। কৃষকেরা বলছেন পরিমিত বৃষ্টি, উন্নত জাত ও প্রযুক্তির ব্যবহারে ফলন হয়েছে প্রত্যাশার চেয়ে বেশি। সরকারের পদ্ধতি বাড়াইছে, নতুন বীজ বাইরেছে, নতুন ধান করতেছে, এই ধান খুব সুন্দর ফলন হয়েছে। 15-20 কানি জমি কাটছি, এখন নিচে 2 মাস পর্যন্ত ধান কাটতে পারবো, ধানও বেশ হয়েছে। আমন চাষের শুরু থেকেই এবার বৃষ্টিপাত সহ সার্বিক আবহাওয়া ছিল বেশ ভালো। শেষ দিকে কিছু ঝড়ঝাপটা গেলেও তা ফসলের তেমন কোনো ক্ষতি করতে পারেনি। কৃষকেরা বলছেন পাখি আর পোকামাকড়ের উৎপাত যদি কিছুটা কমানো যেত তবে ফসলের ফলন আরো ভালো হতো। তবে সরকারিভাবে দেয়া বিনা 17 সহ কয়েকটি বীজে পোকা ধরায় কিছু জমিতে ফলন ভালো হয়নি বলেও জানান কৃষকেরা। যারা ওই ফানজাদান দিছে তাদের জমি একেবারে গুনগুনি বেরামে নষ্ট করে ফেলছে। বাকি এসে ধান নষ্ট করে দেয়, পোকামাকড় নষ্ট করে দেয়। পোকামাকড় যদি না থাকতো আরো অনেক ধান হইতো। বিনা 17 বীজ দিয়ে সমন্বিত চাষের নিয়ম থাকলেও তা না জানায় কেউ কেউ আশানুরূপ ফলন পাননি বলে জানান উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। তবে সব মিলিয়ে এবার যে ফলন হয়েছে তার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলেও জানান তিনি। বিনা 17টা হচ্ছে আগাম জাত এবং নির্দেশনা আছে 15 দিনের মধ্যেই আমাকে বীজতলা থেকে এটা রোপণ করতে হবে। তো আমার কৃষকরা যেটা অভ্যস্ত না, সাধারণত 25 দিনের মাথায় এটা লাগাচ্ছে। তো ওরা বিনা 17টা আসলে বুঝতে না পেরে হয়তো 1-2জন এটা ভুল করতে পারে, কিন্তু সবাই এটা করেনি, কারণ অনেক জায়গায় বিনা 17 ভালো ফলন হয়েছে। এতদিন গুমাই বিলে আমন ও বোরোর চাষ হয়েছে, তবে কয়েক বছর ধরে আউশ চাষেও কৃষকদের উৎসাহিত করছেন কৃষি কর্মকর্তারা। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে বেশিরভাগ কাঁচা বাজারে সব রকমের সবজির দাম চড়া। শীতের প্রায় সব সবজি উঠেছে বাজারে, সরবরাহ বাড়লে কমে আসবে দাম বলছেন বিক্রেতারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ইফতেখার, শীতের কি কি সবজি বাজারে উঠেছে, দাম কেমন দেখছেন আর সরবরাহ কেমন? সহনীয় দামে আসতে কত সময় লাগতে পারে?
আসলে এরই মধ্যে আমরা যদি গত সপ্তাহের তুলনায় দেখি সেক্ষেত্রে বলা যায় বাজারে শীতকালীন সবজির সরবরাহ যেমন কিছুটা বেড়েছে এবং দামও কিছুটা কমেছে, কিন্তু সেটি একেবারে পুরোপুরি নিয়ন্ত্রণে বলা যাবে না। এই মুহূর্তে আমি আছি চট্টগ্রাম নগরীর কাজিরদেউরি বাজারে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নতুন আলু এরই মধ্যে বাজারে এসেছে এবং শীতকালীন যে সবজি শিম, বাঁধাকপি, ফুলকপি এই ধরনের অনেক সবজি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। গত সপ্তাহে আমরা যখন এখানে এসেছি তখন আমরা দেখেছি যে শিম বিক্রি হয়েছিল একেবারে প্রায় 120 টাকা পর্যন্ত শিম বিক্রি হয়েছে, কিন্তু এখন সেই শিম বিক্রি হচ্ছে 80 টাকা দরে এবং একই সঙ্গে যেই বাঁধাকপি ছিল 80 টাকা সেটি এখন 70 টাকা দরে বিক্রি হচ্ছে। ফুলকপির ক্ষেত্রেও দাম কিছুটা কমেছে, যেটি 80-90 টাকা বিক্রি হতো সেটি এখন 70 টাকা বিক্রি হচ্ছে। বেগুনের দাম যেটি ছিল প্রায় 100 টাকা সেটিও কিন্তু এরই মধ্যে 80 টাকায় চলে এসেছে এবং শসা বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। আরেকটি বিষয় হচ্ছে লাউয়ের দাম আমরা দেখেছিলাম যে হুট করে বেড়ে গিয়েছিল এবং প্রায় 60 টাকা পর্যন্ত কেজি দরে লাউ বিক্রি হয়েছে এবং সেই লাউয়ের দামও কিছুটা কমেছে এবং 45 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর এখানে বিক্রেতা যারা তারা বলছেন মূলত শীতকালীন যেই সবজি এটির সরবরাহ যেহেতু বাড়তে শুরু করেছে, এর আগে আমরা দেখেছি যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে কিন্তু শীতকালীন সবজিগুলো এখানে প্রধানত আসতো, কিন্তু এখন স্থানীয় যেসব যে কৃষকেরা তাদের উৎপাদিত সবজিও কিন্তু এর মধ্যে বাজারে এসেছে বলে তারা বলছেন এবং তারা বলছেন হয়তো এখন থেকে যে দাম কমতে শুরু করেছে সেটি হয়তো সামনে আরো কমতে পারে এমনটি তারা বলেছেন। আর আমরা এর বাইরে কিন্তু এখানে কাঁচামরিচের দামও কিন্তু গত সপ্তাহে আমরা বেশ দেখেছিলাম, কিন্তু এবার দেখতে পেয়েছে যে কাঁচামরিচও বিক্রি হচ্ছে 100 টাকা। আর আলু যেটি পুরাতন সেটি কিন্তু সরকারের বেঁধে দেওয়া দামের মধ্যে বিক্রি করা এখনো সম্ভব হচ্ছে না। এখন আমরা দেখতে পেয়েছি যে 45 থেকে 50 টাকা বিক্রি হচ্ছে। আর বাজারে যেসব নতুন আলু এসেছে সেগুলো কিন্তু এখন বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা পর্যন্ত। আর এটি কেবল সবজির বাজারের অবস্থা। একই সঙ্গে আমরা যদি মাছের বাজারের কথা বলি সেক্ষেত্রে দেখা যায় যে আমরা এর মধ্যে দেখেছি যে জ্যান্ত যেসব মাছ এখানে বিক্রি হচ্ছে, জীবিত রুই, কাতলা, এগুলো কিন্তু 350 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এবং মৃত যেসব মাছ যেগুলো সংরক্ষণ করা হয়েছিল বরফ দিয়ে সেগুলো বিক্রি করা হচ্ছে 280 থেকে 300 টাকা পর্যন্ত, রুই মাছ এবং কাতলা। এবং এর বাইরে রূপচাঁদা মাছ, সামুদ্রিক যে মাছ, সেটি 600 থেকে 800 টাকা পর্যন্ত মানভেদে বিক্রি হচ্ছে। লাক্কা মাছ বিক্রি হচ্ছে 1700 টাকা কেজি দরে, কোরাল মাছ বিক্রি হচ্ছে 600 টাকা থেকে 1000 টাকা কেজি দরে এবং লইট্টা মাছ বিক্রি হচ্ছে 150 টাকা। ইলিশ মাছ আমরা দেখতে পেয়েছি মানভেদে 700 থেকে 1000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আর মাংসের বাজারও আমরা দেখেছি মাংস খাসি 850, গরুর মাংস হাড় ছাড়া 750 হলো, আমরা দেখেছি যে হাড় সহ 650 টাকা এখানে বিক্রি হচ্ছে। তো সব মিলিয়ে বলা যায় অন্যান্য বাজার স্থিতিশীল থাকলেও সবজির বাজার কিছুটা কমতে শুরু করেছে, কিন্তু এখনো পর্যন্ত অনেকটাই বলা যায় ক্রেতাদের নাগালের বাইরে। এখনো পর্যন্ত ক্রেতারা যখন সবজি কিনতে আসছেন তখন কিন্তু তারা সবজির দাম নিয়ন্ত্রণে না আসার জন্য তারা কিন্তু বিভিন্ন ক্ষোভ প্রকাশ করেছেন। তো এই ছিল মোটামুটি চট্টগ্রামের খবর। চট্টগ্রাম থেকে বাজার দরের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী ইফতেখার ফয়সাল। আপনারা দেখছেন 1 ঘন্টা বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদে আরো যা থাকছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক 4 লেনের কাজ সময় মতো শেষ করা অনিশ্চিত, জমি অধিগ্রহণ, খুঁটি অপসারণ নিয়ে জটিলতা। টি-20-র 5 দলের ক্রিকেটারদের করোনা পরীক্ষা আজ, তারুণ্য নির্ভর রাজশাহীর চোখ শিরোপায়। অগ্নিকাণ্ডের 3 দিন পর পুরো সিলেট মহানগরীতে বিদ্যুৎ সরবরাহ চালু হয়েছে, তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েকদিন লাগবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। আধুনিক যন্ত্রপাতি না থাকায় বিদ্যুৎ কেন্দ্রের মেরামতের কাজে বেশি সময় লাগছে বলে দাবি তাদের। এদিকে ঘটনা তদন্তে কাজ করছে পাওয়ার গ্রিড কোম্পানি এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দুটি তদন্ত কমিটি। গত মঙ্গলবার কুমারগাঁও উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের পর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয় সিলেট জেলাসহ সুনামগঞ্জের বিভিন্ন এলাকা। সেদিন রাতেই সুনামগঞ্জ এবং সিলেটের বিভিন্ন জায়গায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হলেও সিলেট মহানগরী ছিল অন্ধকারে। বুধবার রাত থেকে মহানগরীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সঞ্চালন শুরু হয়, তবে বৃহস্পতিবার সারাদিন ধরেই বিদ্যুৎ বঞ্চিত ছিল জিন্দাবাজার, লামাবাজার, বাগবাড়ি, আখালিয়া সহ বেশিরভাগ এলাকা। আমাদের 75%-এর মতো আমরা সিলেটে বিদ্যুৎ সরবরাহ করতে পেরেছি। এখনও আমাদের কাজ চলছে পুরোদমে। আমাদের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ সবাই নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগুনে জ্বলে গিয়েছিল 2টি ট্রান্সফরমার, বাসবার এবং ফিডার, যার একটি প্রতিস্থাপিত হয়েছিল 1989 সালে। এদিকে বর্তমানে আধুনিক যন্ত্রপাতি ছাড়া কাজ করতে গিয়ে বেশি সময় লাগছে বলে দাবি
বিদ্যুৎ বিভাগের। যেহেতু জরুরি বিদ্যুৎ, সেই জন্য আমরা যেগুলো আমার ইমার্জেন্সিতে লাগবে আমরা আমাদের স্টকে রাখি আর কি। আমাদের কাছে যেগুলো ছিল আর কি, যেগুলো মানে পুরে ছিল, এগুলো আমরা অলরেডি মানে রিপ্লেস করে ফেলেছি, এগুলো আমাদের স্টকেই ছিল। এদিকে স্বাভাবিক বিদ্যুৎ প্রবাহ পেতে আরো কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছেন প্রধান প্রকৌশলী। স্বাভাবিক হতে তো অবশ্যই সময় লাগবে, যে ডিমান্ড আছে সেই পরিমাণ ডিমান্ড আমরা ফুলফিল করতে পারবো, এটা অসুবিধা হবে না। আর যেহেতু শীতকাল একটু ডিমান্ড একটু কমই আছে। পাওয়ার গ্রিড কোম্পানি পিজিসিবির তদন্তের পর এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের 5 সদস্যের কমিটি। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক 4 লেন প্রকল্পে টাঙ্গাইল অংশের কাজ নির্ধারিত সময়ে শেষ হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। জমি অধিগ্রহণ ও বিদ্যুতের খুঁটি অপসারণ না হওয়ায় এই অনিশ্চয়তা। ভূমি মালিকরা বলছেন ক্ষতিপূরণ না পেলে ছাড়বেন না জমি, তবে সময় মতোই কাজ শেষ করতে আশাবাদী প্রকল্প সংশ্লিষ্টরা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের জয়দেবপুর থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত 4 লেন প্রকল্পের কাজ শুরু হয় 2015 সালের ডিসেম্বরে। এর দৈর্ঘ্য 70 কিলোমিটার। কাজ শেষের মেয়াদ ছিল 2019 সালের ডিসেম্বরে। নানা জটিলতায় এই মেয়াদ বাড়ানো হয় কয়েক দফা। সবশেষ 2021 সালের জুন পর্যন্ত সময় বাড়ানো হয়। কিন্তু বিদ্যুতের খুঁটি অপসারণ ও জমি অধিগ্রহণ জটিলতায় এই সময়েও কাজ শেষ হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। ক্ষতিপূরণ না পেলে জমি ছাড়তে নারাজ ভূমি মালিকরা। আমাদের এখানে রাস্তায় যে গড়দরজা পড়ছে, 1 পয়সাও দেয় না, খালি নোটিশ দিয়ে পেয়ে গেছে এই তুরি। সরকার জায়গা চাইছে, জায়গা দিয়ে দিচ্ছি, কিন্তু টাকা তো পাই নাই। যদি টাকা না পাই আমরা জায়গা ছাড়ব না। জেলা প্রশাসক জানিয়েছেন 6টি লটে জমি অধিগ্রহণ করা হচ্ছে। ইতোমধ্যে 3টি লটের কাজ শেষ হয়েছে। জমি নিয়ে জটিলতা কাটলে খুঁটি সরানো সহজ হবে বলছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। জনস্বার্থ বিবেচনা করে এই প্রকল্পটি যাতে সঠিক সময়ে শেষ হয়, সেই জন্য আমাদের জেলা প্রশাসন সার্বিক তৎপরতা অব্যাহত রেখেছে। দখল মুক্ত করে দিলে আমাদের 10 থেকে 12 দিন সময় লাগবে ওখানে। আর পংলি ব্রিজের ওখানে রোডস অ্যান্ড হাইওয়েজের কন্ট্রাক্টর সহ আমরা আমার জায়গা দেখে দিয়েছি, আমরা কাজটা শুরু করে দিয়েছি। 2 মাসের মধ্যে জমি অধিগ্রহণ ও বিদ্যুতের খুঁটি সরানো গেলে নির্ধারিত সময়ে কাজ শেষ করা সম্ভব বলে জানিয়েছেন প্রকল্প কর্মকর্তা। যে অংশগুলো বৈদ্যুতিক লাইন অপসারিত হয়নি, সেই জায়গায় আমরা কাজ করতে পারছি না। এই কাজ না হওয়ার কারণে আমাদের এই প্রকল্পের আসলে বাস্তব কাজের কিছুটা ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। শুরুতে প্রকল্প ব্যয় ধরা হয়েছিল 3,800 কোটি টাকা, তবে পরে ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 6,214 কোটি 41 লাখ টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সুপার ব্র্যান্ড স্বীকৃতি পেল বেক্সিমকো ফার্মা সহ দেশের বেসরকারি খাতের 40 প্রতিষ্ঠান। বৃহস্পতিবার সন্ধ্যায় এক ভার্চুয়াল অনুষ্ঠানে বিজয়ী প্রতিষ্ঠানগুলোর নাম ঘোষণা করা হয়। ভার্চুয়াল এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, আর্থিক ও সামাজিক সূচকে বাংলাদেশ অনেক উন্নতি করেছে, বেসরকারি খাতের সফলতাও বেড়েছে। এসব সফলতার গল্প তুলে ধরা প্রয়োজন বলে মন্তব্য করেন সালমান এফ রহমান। তিনি বলেন, সুপার ব্র্যান্ড স্বীকৃতি একটি প্রতিষ্ঠানের প্রতিটি কর্মীর পরিশ্রমের স্বীকৃতি। খ্যাতি ও বাজারের প্রভাবের উপর ভিত্তি করে বিশ্বব্যাপী কয়েক যুগ ধরে বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোকে এই স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান সুপার ব্র্যান্ডস। Bangladeshi's brands are known internationally. বাংলাদেশ এগোচ্ছে এবং এই ধারা অব্যাহত থাকবে। বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছে। আশা করি এসবের স্বীকৃতি আমরা পাব। আপনাদের এই উদ্যোগ বাংলাদেশের ব্র্যান্ডিং এ অনেক অবদান রাখবে। করোনায় বিশ্বে একদিনে 10,700 মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বের মোট প্রাণহানি 13,64,000 ছাড়িয়েছে। 24 ঘন্টায় নতুন করে রোগী শনাক্ত হয়েছে 6.5 লাখ। সংক্রমিতের সংখ্যা 5,72 লাখ। 24 ঘন্টায় যুক্তরাষ্ট্রে 2,000-এর বেশি মানুষের প্রাণহানি হয়েছে। এ নিয়ে দেশটির মোট মৃতের সংখ্যা ছাড়ালো 2,58,000। নতুন 1,80,000 রোগী নিয়ে যুক্তরাষ্ট্রের মোট আক্রান্ত 1,20,00,000-এর বেশি। এদিকে করোনায় দ্বিতীয় ধাপের সংক্রমণে বিপর্যস্ত ইউরোপ। ইটালিতে বৃহস্পতিবার প্রাণ গেছে 653 জনের। বর্তমানে দেশটির মোট মৃতের সংখ্যা প্রায় 48,000। দেশটিতে নতুন করে ভাইরাস মিলেছে 36,000-এর বেশি মানুষের দেহে।
এছাড়াও পোল্যান্ডে একদিনে 637 জনের মৃত্যু হয়েছে। ভারতে মোট আক্রান্তের সংখ্যা 90 লাখ ছাড়ালো। 24 ঘন্টায় দেশটিতে প্রাণ গেছে 558 জনের। এ নিয়ে ভারতের মোট প্রাণহানি দাঁড়ালো 1,32,000-এর বেশি। বঙ্গবন্ধু টি-20 কাপে বাড়ছে কোভিড প্রোটোকল নিয়ে তোড়জোড়। 21 নভেম্বর জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করবেন ক্রিকেটাররা। তার আগে আজ কোভিড পরীক্ষা হবে 250 জনের। এর মধ্যে ক্রিকেটার ও ম্যাচ সংশ্লিষ্টদের 3 ক্যাটাগরিতে ভাগ করেছে মেডিকেল টিম। পরীক্ষায় নেগেটিভ হয়েই তারা প্রবেশ করবে সুরক্ষা বলয়ে। মুস্তাফিজ তাসকিনদের এই গতির ঝড় বাস্তব কিছু নয়, মূল আয়োজন রূপালী পর্দার জন্য। টুর্নামেন্ট প্রোমো তৈরিতে সময় দিয়েছেন আশরাফুল, ইমরুলরা। সুযোগ পেয়ে কেউ কেউ সারলেন বিহাইন্ড দ্য সিনের কাজ। বাস্তবে লড়াই এত ঢিলে ঢালা নয়, লড়াইয়ের বাইরে আরেক লড়াই আয়োজকদের। ব্যাপক তার পরিসর, গ্রাউন্ডসম্যান, ব্রডকাস্টিং বিশেষজ্ঞ থেকে শুরু করে পরিচ্ছন্নতা কর্মী, গুরুত্বপূর্ণ সবার ভূমিকা। টি-20 কাপ শুরুর আগে সবাইকে জৈব সুরক্ষা বলয়ে নিয়ে আসার চ্যালেঞ্জ মেডিকেল টিমের। সে লক্ষ্যে শুক্রবার কোভিড পরীক্ষা হবে 250 জনের। আপাতত ক্রিকেটার, ব্রডকাস্টার ও গ্রাউন্ডসম্যানদের 3টি ক্যাটাগরিতে ভাগ করেছে মেডিকেল টিম। 25-26 এরকম, কোন টিমে 25, কোন টিমে 26। তো ওদের তো ওরা সবাই হোটেলে থাকবে, তো ওদের টেস্ট হবে 20 তারিখ। গ্রাউন্ডসম্যানদের টেস্ট হবে, হোটেল এমপ্লয়ি আছে ওদের টেস্ট হবে, ক্লিনার্স আছে ওদের টেস্ট হবে, সিকিউরিটি আছে ওদের। তো ওটা লিস্ট করেছি আমরা। তো 20 তারিখ প্রায় 250 জনের মতো টেস্ট হবে। হোম অফ ক্রিকেটের একাডেমি ভবনে হবে নমুনা সংগ্রহ। তবে পিএসএল মিশন শেষ করে ফেরা তামিম ইকবালের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা। আইসোলেশনে থাকা ওডিআই অধিনায়কের নমুনা সংগ্রহ করা হবে তার বাসায় গিয়ে। শুক্রবার রাতেই জানা যাবে কোভিড পরীক্ষার ফল। তাতে নেগেটিভ হলেই মিলবে টিম হোটেলে চেক ইনের ছাড়পত্র, পজিটিভ হলে যেতে হবে বাধ্যতামূলক আইসোলেশনে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল 1 ঘন্টা বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।